শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ২১ ঘণ্টা পর সেখানে ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও। অগ্নিকাণ্ডের কারণে প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়। দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয়। তবে শিডিউল বিপর্যয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আগামী ৩ দিন অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করেছে সরকার। আর্মি, নেভি, আনসার, স্পেশালি ফায়ার ব্রিগেড সকলে মিলে আমরা রাত 8:30 পৌনে 9টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আল্লাহর রহমতে সক্ষম হই। আমাদের যে আমদানিকৃত পণ্য যে জায়গায় একত্রিত হয় আগুনে সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে। আল্লাহর রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি। আমাদের প্রায় 21টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের আজকের পরিস্থিতি ও বিমানের শিডিউল নিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন? জি সৌদা, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এখানেই মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এতক্ষণ পরেও আপনি যদি খেয়াল করেন এখানে কিছু পরিমাণ ধোঁয়া এখন পর্যন্ত নির্গত হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শেষ ফায়ার সার্ভিসের যতগুলো ইউনিট ছিল এখন প্রায় সবগুলোই চলে গেছে। এখানে এখনও 2-1টা ইউনিট এখানে অবস্থান করছে। তবে ভেতরে অগ্নিকাণ্ডের এখন আর তেমন কোনো নাই, মানে অগ্নিকাণ্ড নির্বাপন করতে সক্ষম হয়েছেন তারা। এদিকে আজকে বাণিজ্য উপদেষ্টা এখানে পরিদর্শন করেছেন। এছাড়া বিজিএমইএ সহ বেশ কয়েকটি বাণিজ্যিক সংগঠন এখানে এসেছিলেন, তারা পরিদর্শন করেছেন। আমাদেরকে বাণিজ্য উপদেষ্টা যেটি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নিরূপণের চেষ্টা করছেন তারা। এটা 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি প্রাথমিকভাবে এখানে যারা সংশ্লিষ্ট তারা মনে করছেন। এছাড়া এখানে যেহেতু এখন কার্যক্রম এখনই শুরু করা সম্ভব নয়, তাই আপাতত যেই এই কার্গো হ্যান্ডেলিংয়ের যে কাজটা, এটা নতুন যেই টার্মিনাল 3 নির্মাণ করা হয়েছে সেইখানে যে ওয়্যারহাউস রয়েছে সেখান থেকে কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে এইখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা যেই ভবনে ঘটেছে সেখানটি পরিষ্কার করা হবে বা কাজের উপযোগী করা হবে। তবে তিনি এটাও জানিয়েছেন, বিজিএমইএর প্রতিনিধি দল এটাও জানিয়েছেন যে এইখানে যেই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই আমদানি অংশটুকু পুরোপুরি দেবে গেছে। সুতরাং এখানে কার্যক্রম উপযোগী করতে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে। এদিকে এখানে যারা এসেছিলেন তারা আরও আমাদেরকে জানিয়েছেন যে এই যে কিছুদিন আগেই আমাদের এটি নিরাপদ বিমান হ্যান্ডেলিংয়ের একটি স্বীকৃতি পেয়েছিল আন্তর্জাতিকভাবে, তার 1 সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটলো। এতে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা যে এর ফলে আমাদের বৈশ্বিক যে বাণিজ্য সেটা ইমেজ সংকটে পড়তে পারে, কারণ এটা যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর এবং এখানে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা, আমাদের এখানকার যে নিরাপত্তা ব্যবস্থার যে ত্রুটি দুর্বলতা সেটা স্পষ্টভাবে প্রকাশ করছে বিশ্ব দরবারে। সুতরাং স্বাভাবিকভাবে যারা বায়ার রয়েছেন, যারা আমদানির সাথে জড়িত বিদেশি যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের কাছে একটি নেতিবাচক বার্তা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এদিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের বীমা নেই তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই বিষয়টিও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন বলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল। এবং একটু বলে রাখি যে গতকাল রাত 9টার পর থেকেই যেই বিমান চলাচলের যেই সেই শিডিউলটা স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত বিমান চলাচলটা স্বাভাবিকভাবে চলছে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সৌদা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে এখান থেকে সব শেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার অগ্নিকাণ্ডের পরবর্তী সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে লাগা আগুন টানা ৮ ঘন্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাত ১০টার দিকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। তবে পুরোপুরি আগুন নেভাতে রাতভর কাজ করতে হয় সংশ্লিষ্টদের। ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে বিপুল পরিমাণ টাকার সম্পদ। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে শনিবার দুপুরে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রাণপণ চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ৮ ঘন্টা। রাত ১০টায় সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। ৯টা ১৮ সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কিভাবে আগুনের উৎপত্তি হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি তিনি। এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এছাড়া বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বাহিনীর পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করে বিস্তারিত অবগত করা হয় সাংবাদিকদের। বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ৫০০ সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার, ডোমেস্টিক টেন্ডার, এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে। সকল প্রকার যাত্রী সেবা নিশ্চিত করা থেকে শুরু করে সব কার্যক্রম চলমান রয়েছে। রাতেই চালু করা হয় সাময়িক বন্ধ থাকা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল। অতি দ্রুততম সময়ের ভিতরে ফ্লাইট রিজিউম করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও বিমানবন্দরে কর্মরতরা যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন, বিমান বাহিনীর ১ জন, পুলিশের ১ জন ও ১০ জন আনসার বাহিনীর সদস্য গুরুতর আহত হয়ে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা ৮ ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসার দাবি করলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আর এর মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক কোটি টাকার মালামাল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউসুফ আলী, মাই টিভি। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে এই প্রতীক দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম। সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ইসি বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হবার মতো কোনো ঘটনা ঘটেনি। বিতর্কিত কোনো লোক নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দ বিধিমালায় যে প্রতীকগুলো থাকে সেই প্রতীকগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় এবং নিতে হয়। সেই দিক থেকে যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে, আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার যোগ্যতা নেই নির্বাচন কমিশনের। মন মর্জি মতো চালালে নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করানো হবে। সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা গণমাধ্যমকে এসব কথা বলেন। ব্যক্তি নিজের ইচ্ছা মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করেছে পারসেপশন অনুযায়ী। আমার পারসেপশন একটা, এটা তো এইভাবে চলে না। শাপলা কেবলমাত্র শাপলা, এবং শাপলার জন্য, এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। ওনারা বলছেন এটা আমাদের উপরে চাপিয়ে দিবেন। ওনাদেরকে বলেছি যে এভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করতে পারে না। আপনাদেরকে স্পষ্ট নীতিমালা দিতে হবে, যে নীতিমালা বলবে কোন সিম্বলটা পলিটিক্যাল পার্টি নিতে পারবে, কোন সিম্বলটা নিতে পারবে না। সেই নীতিমালা না পাওয়া পর্যন্ত আমরা এই জিনিসটা সুরাহার দিকে যাচ্ছি না। যে ইসিকে সজাগ করা, ইসিকে দুর্নীতি মুক্ত করা, ইসিকে দল মুক্ত করা, ক্যান্টন মুক্ত করা,
এটা এনসিপির একার লড়াই না, এটা সকল সাংবাদিক, সিটিজেন, সিভিল সোসাইটি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব। আমরা সেই দায়িত্বটা পালন করতেছি, আমরা সে গণ অভ্যুত্থানও পালন করেছি, ভবিষ্যতেও পালন করব। বাংলাদেশের মানুষের যতগুলো দাবি কাজ আমরা কাজ করে যাব। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইলিয়াস মাতবার, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, এনসিপির প্রতীক সংক্রান্ত বিষয় নির্বাচন কমিশনের কি খবর আছে আপনার কাছে জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি নির্বাচন কমিশনে। আপনি জানেন যে আজকে প্রতীকী বিষয়ে সিদ্ধান্ত জানানো, ইসিকে সিদ্ধান্ত জানানোর আজ ছিল শেষ দিন। এরই প্রেক্ষিতে কিন্তু আজকে এনসিপির প্রতিনিধি দল ইসি সিনিয়র সচিবের সাথে বৈঠক করেছেন প্রতীকের বিষয়ে। কিন্তু এখনও এনসিপি কিন্তু সেই তাদের প্রতীকের বিষয়ে এখনও অনার শাপলা প্রতীক এখনও তারা পেতে চায়। কিন্তু কোন আইনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর প্রতীক রাখা হয় বা সংযোজন করা হয় সে বিষয়ে তারা ব্যাখ্যা চেয়েছেন। সে বিষয়ে তারা যেটা বলছেন যে এ বিষয়ে কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি ইসি সচিব। তারা আশা প্রকাশ করেন যে আগামীতে তাদের সাথে বৈঠক করে বা বৈঠকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাধান করে তাদেরকে এই প্রতীক দেওয়া হবে এবং এই প্রতীকের মাধ্যমে তারা নির্বাচন করবেন। এছাড়া আপনারা জানেন যে আজকে কিন্তু সিলেটে নির্বাচন কমিশন আনোয়ারুল ইসলাম বলেছেন যে তাদের আইন অনুযায়ী আইনের বাইরে তারা কোনো কাজ করতে পারেন না, এজন্য এনসিপিকে এই শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। এখন দেখার বিষয় যে আলোচনার মাধ্যমে আসলে এনসিপিকে এই প্রতীক দেওয়া হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় যে নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনসিপির প্রতীক সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাতবার। বক্তব্য খণ্ডন করে অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা সফল হবে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সালাহউদ্দিন বলেন, জুলাই যোদ্ধার নামে ফ্যাসিবাদের কতিপয় দোসর অনুপ্রবেশ করে ঐক্য বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মাত্র ৩৬ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে ফ্যাসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। টানা ৮ দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ৫% এবং সর্বনিম্ন ২,০০০ টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রভৃতি অনুবিভাগের মরিয়ম মিতু সই করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। তবে ৫% বাড়ি ভাড়া প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। ৩ দফা দাবিতে শহীদ মিনারে অনশন করছেন তারা। পাশাপাশি শিক্ষা ভবন অভিমুখে বিকেল ৩টায় ভুখা মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করবেন। এই প্রজ্ঞাপনকে আমাদের এই আন্দোলনের প্রাথমিক বিজয় হিসাবে দেখছি। তবে আমাদের চূড়ান্ত বিজয় 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হবে এই কর্মসূচি, কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকবে। এটা যদি সরকার মানে তাহলে আমাদের আন্দোলন স্থগিত হবে, না হলে আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে। আমরা এই 5%-এর প্রজ্ঞাপন মানি না এবং আমরা আমাদের সকল শিক্ষককে নিয়ে রাস্তায় নামবো, রাজপথ ছাড়বো না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কন্ডেম সেলে রাখা যাবে না। হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আগামী 28 অক্টোবর এ বিষয়ে শুনানি হবে। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন। 2022 সালের 3 সেপ্টেম্বর মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট
আবেদন করা হয়। এই রিটটি দায়ের করেন আইনজীবী শিশির মনির। চট্টগ্রাম কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লুর রহমান, সিলেট কারাগারের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারের শাহ আলমের পক্ষে। তাদের 3 জনেরই আপিল বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আগামী 28শে অক্টোবর মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আসবে। এখানে মূল বিবেচ্য বিষয় হলো যে মৃত্যুদণ্ডাদেশ যদি চূড়ান্ত না হয় তাহলে একজন ব্যক্তিকে সলিটারি কনফাইনমেন্টে কন্ডেম সেলে রাখা আইনসঙ্গত নয়। দ্বিতীয়ত হলো কিছু কিছু ক্ষেত্রে, উপযুক্ত ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদেরও জামিন দিতে পারে উপযুক্ত। বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে 3 দিনব্যাপী উৎসবের আজ তৃতীয় দিন। সাধু ভক্তদের পদচারণায় মুখর সাইজির আখড়াবাড়ি। দেশ বিদেশ থেকে লালন ভক্তরা এসেছেন সাধুর হাটে। সাইজির রেখে যাওয়া আধ্যাত্মিক বাণী আয়ত্ত করলেই হবে মানব কল্যাণ, কমবে হানাহানি, বলছেন লালন অনুসারী ও গবেষকরা। প্রতিনিধি আব্দুল রাজাক বাচ্চুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। সাধুর সঙ্গ পেতেই সাইজির বারামখানায় ছুটে এসেছে সাধু বাউলেরা। খণ্ড খণ্ডভাবে আসন গেড়ে বসে চলছে গানে গানে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। সাইজির সমাধিস্থলের চারপাশে বসেছে সাধুর মেলা। লালন ভক্তরা বলছেন সাইজির দর্শনের সত্যতা ও গভীরতা সঠিকভাবে ধারণ করতে পারলেই সমাজ থেকে দূর হবে হিংসা, বিদ্বেষ, হানাহানি। মানুষ ধর্ম, মানুষ ভজলে শোনার মানুষ হবে। সাইজির ধামের ভিতরে এটা হইলে অন্তরঙ্গ, বাইরেটা বহিরঙ্গ। তোমরা সাইজির কাছে হয়তো দেখা যাচ্ছে একদম খাসি মানুষ করাতে বলি বাবা সকল বাইরে যায় দবে টবে করে খাবে, ছিন্ন করাস তারা। সাধুদের মিলন মেলায় এসে নতুন কিছু জানা ও নিজেদের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করলেন দর্শনার্থীরা। লালন তো জ্ঞানের ভান্ডার, তো এইখানে আসলে মানুষ ডিসিপ্লিন কি সেটা দেখতে পারবে। হাজার হাজার সাধুরা বসে আছে, কারোর সাথে কারো ওরকম ভেদাভেদ নাই, একদম সহজ ভাবে তারা নিজেকে উপস্থাপন করছে। লালনের মাঝে আসছে আমাদের অনেক ভালো লাগে, আর লালন আমাদের গর্ব। বিশিষ্টজনরা বলছেন লালন ছিলেন এক অসাম্প্রদায়িক চেতনার মানুষ, যিনি সবকিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন, ভালোবেসেছেন। লালন তার চিন্তা চেতনাকে বিশ্ব পরিমণ্ডলে মানুষের ভাবনা চিন্তার খোরাক জুগিয়েছেন। আমরা মানুষ ভজনার মধ্য দিয়ে সেই আমিকে আবিষ্কার করি যে সকলের মধ্যে বিরাজ করেন। নদিয়ার ভাবের কথা ফকির লালন জানে কিনা, এই যে বিপুল ভাবের যে সম্পদ, এই নদিয়াকে আমরা, এই কুষ্টিয়াকে আমরা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক নগরী আকারে গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।